টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, মুদ্রানীতি আসবে, মুদ্রানীতিতে সুদের হার বাড়ার দিক নির্দেশনা থাকবে, এই সমস্ত ভয় ছিল। সেকেন্ডারি বাজারে আমরা অনেক দরপতন দেখেছি। মুদ্রানীতি এসেছে, বাজার খুব একটা সারপ্রাইজ না, মোটামুটি সামলে নিয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি আইডিএলসি ইনভেস্টমেন্টসের হেড অফ পোর্টফোলিও জনাব আবুল আহসান আহমেদ। আহসান ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন দেখলেন মুদ্রানীতি? হ্যাঁ, মুদ্রানীতি গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে, আমরা সবাই জানি। তো যেটা আমরা দেখলাম যে যেটা এক্সপেক্টেডই ছিল যে এবার একটু সংকোচনমূলক একটা মুদ্রানীতি বাংলাদেশে আসবে। তার মধ্যে উল্লেখযোগ্য যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে রেট ক্যাপ তুলে দেওয়া। তো রেট ক্যাপ তুলে দেওয়ার একটা বেনিফিশিয়ারি ডেফিনেটলি ব্যাংকগুলো পাবে, বেনিফিটটা পাবে। তো যেটা হয়েছে, আমরা যেটা হিসাব করে দেখলাম যে স্মার্ট প্লাস 300 বিপস আর স্মার্ট প্লাস 500 বিপস, দ্যাট মিনস হচ্ছে ব্যাংকের জন্য যেটা করা হয়েছে যে 182 দিনের ট্রেজারি বিলের অ্যাভারেজ, 6 মাসের অ্যাভারেজ, তার সাথে 300 বিপস যোগ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 10.12% এখন ম্যাক্সিমাম ল্যান্ডিং করতে পারবে। আর সেটা এনবিএফ এর ক্ষেত্রে হয়েছে আপনার স্মার্ট প্লাস। হ্যাঁ, সো তাদের জন্য একটা রুম তৈরি হয়েছে। তো আমি মনে করি এই ক্ষেত্রে যে ব্যাংকগুলো আগে তাদের যে স্প্রেডের যে সমস্যাটা ছিল, তাদের কস্ট অফ ফান্ডের সাথে আপনার যে ল্যান্ডিং রেটের যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা অনেক স্কুইজ হয়ে গিয়েছিল। তো এই নীতির মাধ্যমে তারা হয়তো একটু বেনিফিট পাবে, যেহেতু তাদের স্প্রেডটা বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আপনার এটা আসলে কে কত স্প্রেড রাখতে পারবে ডিপেন্ড করে আসলে কে কীভাবে ডিপোজিটটা সংগ্রহ করতে পারে, কত কম রেটে সংগ্রহ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যেটা মনে হয়েছে যে যেহেতু আমরা দেখেছি যে কোভিড পরবর্তী কিংবা আপনার ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়ও যেই ইনফ্লেশনারি যে প্রেশারটা সারা ওয়ার্ল্ডে চলে এসেছিল, আস্তে আস্তে ধরেন ইউরোপ কিংবা আমেরিকা আপনি যদি দেখেন, কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি দেখেন, তারা মোটামুটি কিন্তু ইজ করে নিয়ে এসছে। তাদের ইনফ্লেশন রেট যেটা 7-8-এ চলে গিয়েছিল, সেটা আবার তারা 4.5-5-এর কাছাকাছি চলে গেছে। তো আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা সেটা এখনও করতে পারি নাই। তো এই মুদ্রানীতি আমার কাছে মনে হয় যে হয়তো আগামী 6 মাসে বাংলাদেশ ব্যাংকের সেই এটা 6% নিয়ে আসার একটা টার্গেট আছে। তো আমার মনে হয় যে মানি ফ্লোটা সেটা যদি একটু কন্ট্রোল করতে পারে, যে এক্সেস লিকুইডিটি যেটা মার্কেটে আছে সেটা যদি কন্ট্রোল করতে পারে, এবং ডিমান্ড সাইডটা অর্থাৎ সাপ্লাই সাইডটা যদি আরও অ্যাভেলেবেল করতে পারে। এখন আমরা কি ডলার সংকটের কারণে আমাদের জিনিসপত্র ঠিকভাবে আসতেছে না বাজারে, তো একটা ডিমান্ড পুল, একটা ইনফ্লেশন আমাদের দেশে চলে আসতেছে, অর্থাৎ সাপ্লাই নাই, যে কারণে দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু ডলার ক্রাইসিসটাও যদি আস্তে আস্তে আমরা একটু সমাধান করতে পারি, আমার মনে হয় যে ইনফ্লেশনটা একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। আমরা যদি এখন হিসেব করি যে আপনার ব্যাংকে ধরেন 9% হচ্ছে লেন্ডিং রেট, এটা যে এই মেকানিজমের পরে যে আপনার এফেক্টিভলি কত দাঁড়াবে বা কত বেসিস পয়েন্ট বাড়ছে বলে আপনি হিসাব করছেন? এটা তো কালকে আমরা দেখেছি যে এটা আসলে হিসাব করে দেখেছি যে 10.12%, অর্থাৎ যেটা রেট ছিল 9%, সেটা এখন 10.12% সর্বোচ্চ ব্যাংক করতে পারবে। দ্যাট মিন্স ল্যান্ডিং রেটটা তাদের যে 120 বেসিস পয়েন্ট যদি আমরা রাফলি বলি। আচ্ছা, আর এটা কি আরেকটু ধরেন বছর শেষ নাগাদ গিয়ে আপনাদের ফোরকাস্ট কি যে আরেকটু বাড়বে না এরকম লেভেলেই থাকবে? এটা ডিপেন্ড করে আসলে আমরা ইনফ্লেশনটা কত রেটে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা যদি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি, এটা যদি আবারও আমরা 6 বা এর নিচে নিয়ে আসতে পারি, ডেফিনেটলি ডিপোজিটটা কমে আসবে। আমরা এখন কি চাই? আমরা চাই যে আমাদের যারা ডিপোজিটর আছে তারা যাতে ইনফ্লেশনের কাছাকাছি একটা রেট পায়। তো ইনফ্লেশন এখন ধরেন অনেক ব্যাংক 7-8% আপনার ডিপোজিট বুক করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি ইনফ্লেশন কমে আসে, ডেফিনেটলি আমাদের ডিপোজিট রেটও কমে আসবে। তো ডিপোজিটটা যদি ধরেন 7 থাকে, আমার মনে হয় না যে এটা আসলে 10-11 এটা ক্রস করে যাবে, কারণ ওই লেভেলে গেলে আসলে কস্ট অফ বিজনেস বাড়বে। যারা আসলে বড় করবে টাকাটা, তারা তো আসলে ব্যবসার জন্য বড় করবে, তাই না? তো সেক্ষেত্রে তাদের কস্ট অফ গুড বাড়বে, তাদের সার্ভিস বাড়বে, সেই ক্ষেত্রে সেটার প্রেশারটা আসলে আলটিমেটলি ক্রেতাকেই বহন করতে হবে। তো which one is more likely যে আপনার লেন্ডিং রেটটা আপনার অ্যালাউয়েবল যে সিলিং,
হ্যাঁ, সেখানে হিট করে থাকবে নাকি যে আপনার আমার- মার্কেটে আপনার ডিমান্ড সাপ্লাই বেসিসে একটু কম থাকার সম্ভাবনা একটু বেশি? কম থাকা অবশ্যই, কারণ হচ্ছে ব্যাংকগুলো আসলে কি করে, ব্যাংকগুলো আসলে তার রিলেশনশিপ বেসিসে অনেকের সাথে ল্যান্ডিং এ যায়। হ্যাঁ, তো ডিপেন্ড করে প্রজেক্টের উপর, ডিপেন্ড করে তার যে সার্ভিসটা সে প্রোভাইড করতেছে সেটার ম্যাচুরিটি কতদিনের। সো অনেক কিছু বেসিস করে, অনেক কিছু অ্যানালাইসিস করে ব্যাংক আসলে তার রেটটা সেট করে ফর পার্টিকুলার কাস্টমার, ফর পার্টিকুলার ক্লায়েন্ট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলে একটা সর্বোচ্চ ক্যাপ, মানে ক্যাপ বলবো না, এটা সর্বোচ্চ সিলিং 10.12%। তো এর নিচেও ডেফিনেটলি ব্যাংক করবে। কারণ মানি short term- প্রিন্টিং এর ইম্প্যাক্ট আপনারা কি ফোরকাস্ট করছেন? না, মানি প্রিন্টিং যদি গভর্নমেন্ট, আমরা সবার মতো আমরাও বলি যে মানি প্রিন্টিংটা আসলে বন্ধ করতে হবে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। এবং আমরা যেটা বুঝি, অবশ্যই বাংলাদেশ সেটাও বুঝে, ভালোই বুঝে। তো শুধু বাংলাদেশ ব্যাংক বা আমরা বুঝলে হবে না, আসলে বাংলাদেশ ব্যাংকে অনেক ধরনের নীতি সমন্বয়ের মধ্যে যেতে হয়। তো তারা আসলে অনেক কিছু, এটা রাজনৈতিক বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, সামাজিক বিষয় আছে, সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে আসলে তারা একটা ডিসিশন নেয়। তো সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে মানি প্রিন্টিং তারা করবেই করবে না, এটা আসলে আমরা হয়তো বলবো যে ইনফ্লেশনটা যাতে না বাড়ে আপনারা এটা করেন না, আমরা হয়তো আমাদের দিক থেকে বলতেছি। বাট বাংলাদেশ, যেটা আমি বললাম যে বাংলাদেশ ব্যাংকে তো আসলে অনেক কিছু সমন্বয় করতে হয়, সেই সব করে ডেফিনেটলি তারা তাদের সিদ্ধান্ত নেবে। গট ইট। তো আপনার এই যে ক্যাপিটাল মার্কেটে আপনার মুদ্রানীতির আপনার ফোরসিয়েবল যে একটা সিচুয়েশন, ক্যাপিটাল মার্কেটেতে কিভাবে রিয়্যাক্ট করবে বা তার আউটকামটা কি আসবে আপনারা ফোকাস করছেন? আমরা অনেকদিন থেকে প্রেডিক্ট করছিলাম যে আইএমএফ এর কাছে যখন লোনটা চাওয়া হলো, তো অনেক ধরনের নীতি সংস্কারের কথা তারা বলেছিল, তার মধ্যে রেড ক্যাপ একটা অন্যতম ইস্যু ছিল। তো আমরা তখন থেকে আসলে অ্যালার্ট ছিলাম, যখন প্রথম কিস্তিটা যখন আইএমএফ ছাড় দিল, তখন থেকে আমরা মার্কেটের যারা লোকজন, আমরা কথা বলে জেনেছি বা বুঝেছি যে এটা আসলে তখন থেকে লোকজনের একটা প্রস্তুতি ছিল যেটা উঠে যাবে। তো উঠে গেলে যেটা হবে আসলে কি, আসলে যদি মার্কেটে চিপ মানি না থাকে, আমরা যেটাকে চিপ মানি বলি, যে যে ইন্টারেস্টে যেটা কম, তো চিপ মানি না থাকলে আসলে মার্কেট খুব বেশি ভলিউম হওয়ার কথা না মার্কেটে। বাট আমরা দেখেছি যে এরপরও মার্কেটের অনলাইন অ্যাভারেজ আপনি যদি দেখেন লাস্ট 30 দিনে বা লাস্ট 6 মাসেও যদি দেখেন, কিন্তু 800 কোটি টাকার উপরে মার্কেটে অ্যাভারেজ ভলিউম ছিল। তো এই ভলিউমটা আমার মনে হয় সামনে আসলে ফান্ড সাপ্লাইটা, লিকুইডিটি ক্রাইসিসটা বা লিকুইডিটি কী অবস্থায় থাকবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এটা জাস্ট গতকাল এটা ঘোষণা হলো। তো আমার মনে হয় একটু প্রেশার থাকবে, ভলিউম হয়তো এখন যেটা জুন মাসে আসলে অনেকে ইনভেস্ট করে, হ্যাঁ, ট্যাক্স রিবেট ক্লেম করার জন্য অনেকে ইনভেস্ট করে। জুন মাসটাকে আমরা মানে স্ট্যান্ডার্ড ধরে আসলে বলতে পারবো না যে এটা কি এই ধারাতেই এটা বা এই ধারাটা অব্যাহত থাকবে কিনা সামনে। তবে আমার কাছে মনে হয় যে যদি আমাদের যে মানে মানি সাপ্লাই বা লিকুইডিটি যদি একটু স্ট্রিক্ট হয়ে যায়, তাহলে মার্কেটের ভলিউমটার একটা ইম্প্যাক্ট পড়বে। আপনারা তো ওন পোর্টফোলিও, তারপরে হচ্ছে ডিসক্রিশনারি অ্যাকাউন্ট যেগুলো, তা প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অফ ক্লায়েন্টস, এগুলোতে আমি যতটুকু জেনেছি যে টোটাল প্রায় 2000 কোটি টাকার অ্যাসেট জি। আপনারা হ্যান্ডেল করছেন, অ্যান্ড আপনাদের ডিসক্রিশনে 300-350 কোটি টাকার মতো আছে। তো অ্যাসেট ক্লাস, যেমন যদি এখন বন্ডে আপনারা ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্টের একটা সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ, এগুলো যদি একটু বিস্তারিত বলেন, এবং যে অ্যাসেট ক্লাসগুলোতে আপনারা কিভাবে এখন প্লে করছেন আর কি। আচ্ছা, বাজারে আসলে মার্চেন্ট ব্যাংকের যে লাইসেন্সিং, সেই লাইসেন্সিংয়ের আন্ডারে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে পারি। আপনি জানেন যে পোর্টফোলিও ম্যানেজমেন্টরা, যারা ম্যানেজমেন্ট লাইসেন্স যাদের আছে তারা এটা করতে পারে, ফান্ড ম্যানেজমেন্ট, এবং যারা এএমসি আছে তারা ফান্ড ম্যানেজমেন্ট করতে পারে। তো আমরা 2007 সাল থেকেই আইডিএলসি এই ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসটা দিয়ে যাচ্ছে ক্লায়েন্টদেরকে। তো যেটা হচ্ছে যে আমাদের সাইজটা খারাপ না, মোটামুটি একটা সাইজেবল ফান্ড আমাদের আছে। তো এইখানে যেটা হচ্ছে আমরা কাদেরকে দিই, আমরা আসলে যারা ধরেন যাদের হচ্ছে সময় নাই, যারা ব্যস্ত, অথবা যারা একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস চায়, হ্যাঁ, আমরা তাদেরকে আসলে আমরা বলি যে আপনারা আমাদের এই ফান্ড ম্যানেজমেন্ট বা এই প্রফেশনাল সার্ভিসটা নেন। তো যেটা হয়েছে আসলে আমরা কি চাই, বা আমরা যদি উন্নত দেশগুলোতেও দেখি যে সবাই কি আসলে ফান্ড ম্যানেজার, মানে আমার কাছে টাকা আছে আমি ফান্ড ম্যানেজার হয়ে যেতে পারবো, ভালো ফান্ড ম্যানেজার হয়ে যেতে পারবো না, এটা না। আমরা দেখি যে ওইখানে যাদের সারপ্লাস ফান্ড আছে তারা বেসিক্যালি বিভিন্ন ফান্ড ম্যানেজারের মাধ্যমে তার ফান্ডটা ম্যানেজ করে। তো আমরাও বাংলাদেশে এটা চালু করেছিলাম 2007 সালে, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সমস্যা ছিল বেসিক্যালি
আমাদের অ্যাসেট ক্লাসটা খুব নির্দিষ্ট। অ্যাসেট ক্লাসটা নির্দিষ্ট বলতে হচ্ছে যে আমরা ইকুইটি ছাড়া অন্য কোথাও ইনভেস্ট করতে পারতাম না। তো এখন সুখবর হচ্ছে যে আমরা এখন ট্রেজারি বন্ডে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো আমাদের ইনভেস্টমেন্টের থাম্ব রুলটা কি ছিল যে এরকম যে আপনার টাকা হয় ইকুইটিতে থাকবে নাহলে বন্ডে থাকবে। এটা কোরিলেশন আছে যে বন্ডের প্রাইস যদি আপনার ইন্টারেস্ট যদি বেড়ে যায় বন্ডের প্রাইস বাড়বে, আর ইন্টারেস্টে যদি বেড়ে যায় আপনার ইকুইটির প্রাইস কমবে। তো আমরা তখন কি করি, ফান্ড ম্যানেজাররা কি করে, ইকুইটি থেকে সেটা ফোরকাস্ট করে, সে ইলটা ফোরকাস্ট করে, ফোরকাস্ট করার মাধ্যমে তারা রিব্যালেন্স করে বিটুইন বন্ড অ্যান্ড ইকুইটি। তো এই জিনিসটা আগে কিন্তু আমাদের দেশে ছিল না, মানে বন্ডটা ছিল না। তো এখন এটা গভর্নমেন্ট, আমার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক এই সুযোগটা আমাদের দিয়েছে। যদিও এখনও খুব ভালোভাবে এটা শুরু হয় না, কারণ আমাদের ব্যাক অফিসের টেকনোলজিগুলো ইনলাইন করার কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে কাজ চলছে। কিনতে গেলে সাপ্লাই কনস্ট্রেন্ট আছে। হ্যাঁ, তাদেরও এখানে অনেক ধরনের কিছু নো হাওয়ের বিষয় আছে, সবারই নো হাওয়ের বিষয় আছে, সবাই এখন অভ্যস্ত না। বাট আমরা ওয়ান স্টেপ এড হিসাবে আমরা অলরেডি আমরা ক্লায়েন্টদেরকে পিচ করা শুরু করেছি এবং ক্লায়েন্টের জন্য আমরা বন্ড কেনা শুরু করেছি। গভর্নমেন্ট ট্রেজারি বন্ডগুলো আমরা অফার করছি, যেটা কিনা আপনার ট্যাক্স রিবেটের জন্য এটা যোগ্য। আপনি যে কোনো টিকিট সাইজের এখানে কিনতে পারবেন, এখানে কোনো লিমিট দেওয়া নাই। সো আমরা চাই যে আসলে জনগণ যারা ভয় পায়, যারা রিস্ক অ্যাভার্স, যারা মনে করে যে আসলে আমি ব্যাংকে টাকা রাখবো না কিংবা আমি কোনো শেয়ার মার্কেটে টাকা রাখবো না, তারা চাইলে এই ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারে। মানে লিস্টেড হলে আপনার হচ্ছে লিমিট নাই, লিস্টেড হলে এর জন্য। ট্যাক্স আর যদি আপনি বিলগুলো কিনেন বা আদার গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনেন, যেটা হচ্ছে আপনার 2 বছরের নিচে, নতুন আইনে জি 1 বছরের নিচে যেগুলো, সেগুলোর জন্য কোনো ট্যাক্স রিবেট নেই। 1 বছরের উপরে মানে 2 বছর থেকে শুরু করে 2, 5, 10, 15, 20 এই বন্ডগুলো যদি আপনি কেনেন, সেগুলোর জন্য আপনার ট্যাক্স রিবেট আছে বিকজ অফ লিস্টিং। ওকে, যেগুলো লিস্টেড ট্রেজারি বন্ড যেগুলো। এখন পর্যন্ত আপনাদের ক্লায়েন্টরা কি পরিমাণ বন্ড কিনেছে, ট্রেজারি বন্ড? না, আমরা শুরু করেছি তো মোটামুটি আমরা ভালো পজিটিভ আমরা রেসপন্স পাচ্ছি। এটা নিয়ে আসলে অ্যাওয়ারনেসের অভাব আছে। আমরা নিজেরা আমাদের এন্ড থেকে চেষ্টা করছি, কিন্তু আসলে যখন এটা সব স্টেক হোল্ডাররা চেষ্টা করবে, সব পার্টিসিপেন্টের চেষ্টা করবে, তখন জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যে আমি আসলে সরকারের ট্রেজারি বন্ড কিনে একটা নিরাপদ একটা ইনভেস্টমেন্টের একটা জায়গায় আমি যেতে পারি বা একটা ইনস্ট্রুমেন্ট আমি নিতে পারি। সেই অ্যাওয়ারনেসটা আমার ধারণা এখনও বাংলাদেশে গড়ে ওঠে না, কারোর মধ্যে গড়ে ওঠে না। ইভেন আমরা দেখি যে অনেক বিভিন্ন অফিসে যারা আমরা যাদের মনে করি যে তারা আমার টার্গেট কাস্টমার, তারা হয়তো জানে না যে এই ট্রেজারি বন্ড আমি কিনতে পারি, ইন্ডিভিজুয়াল লেভেলে কিনতে পারি এবং এটা আমি ইনভেস্টমেন্ট হিসেবে ট্যাক্স রিবেটের জন্য আমি ক্লেম করতে পারি। সো অনেককে আমরা দেখি তাদের ইনফরমেশনের অভাব আছে। তো আমাদের কাজটা হচ্ছে ট্রেজারি বন্ডে, যেমন আমার ট্যাক্স ক্রেডিটের জন্য আমার ইনভেস্ট করার দরকার যদি হয়, তো আপনি আমাকে কি অফার করতে পারেন? আমি আপনাকে 2টি অফার করতে পারি। আমি আপনাকে বলতে পারি যে আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। ইকুইটিতে ইনভেস্টমেন্ট করলে যে প্রচলিত যে আইনটা আছে, এক্সিস্টিং আইনের মাধ্যমে আপনি যতটুকু পর্যন্ত, যেহেতু ফাইন্যান্স অ্যাক্টটা চেঞ্জ হয়েছে আপনি জানেন, গতকাল পার্লামেন্টে এটা পাস হয়েছে, আমরা আসলে এখনো গ্যাজেটটা পাইনি। তো সেখানে যেই লিমিটটা আছে সেই লিমিটের ওপর আপনি আপনার রিবেটটা আপনি ক্লেম করতে পারেন। সো ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে করেন না ক্যাপিটাল মার্কেট আমার জন্য ভোলাটাইল, এখানে অনেক আনসার্টিনিটি আছে, সো আমি এখানে করবো না, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে আসলে কোনো ভোলাটিলিটি নাই। আপনি যদি হেল্প টু ম্যাচুরিটি ধরে রাখেন আপনার বন্ডটা, ধরেন আপনি 2 বছর একটা বন্ড কিনলেন যেটা লাস্ট অকশন রেট ছিল 8.09, তো আপনি যদি 2 বছর এটা ধরে রাখেন তাহলে আপনি 8.09 করে আপনি 6 মাস অন্তর অন্তর আপনি ইন্টারেস্টটা পেতে থাকবেন এবং ম্যাচুরিটি শেষে আপনার মূল টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সো এখানে কোনো ভোলাটিলিটি ট্যাক্স ক্রেডিটের যে পারপাস এটাও সার্ভ হবে। এখন পর্যন্ত আমি একটা মানে জাস্ট কিউরিওসিটি থেকে আর কি, যদি আপনার ট্রেড সিক্রেট না হয়, যে কি পরিমাণ মানুষ বা কি পরিমাণ অ্যামাউন্টের ট্রেজারি বন্ড, আমি ওই সংখ্যাটা নির্দিষ্টভাবে নাই বলি, বাট এখন পর্যন্ত আমরা খুব পজিটিভ এবং খুব ভালো, মানে যদি আপনি ধরেন যে সময়টায় নিয়ে আমরা এখন যাচ্ছি লোকজনের কাছে, যেহেতু অ্যাওয়ারনেসের অভাব আছে, সো আমরা সেই অর্থে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এরা কি ইনস্টিটিউশনাল অর ইন্ডিভিজুয়াল? এটা ইনস্টিটিউশনাল, ইন্ডিভিজুয়াল, আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, যে কোনো ফান্ডই এখানে ইনভেস্ট করতে পারে, এর কোনো বান নাই। না, কাদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছি? আমরা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল এবং প্রভিডেন্ট ফান্ড থেকে বেশি পাচ্ছি। আচ্ছা, কারণ প্রভিডেন্ট ফান্ডের একটা বোধহয় আমরা জানি, সেটা হচ্ছে যে 50 লাখ টাকার উপরে আপনি কিন্তু সরকারি ট্রেজারি আপনার সঞ্চয়পত্র কিনতে পারবেন না। 50 লাখ টাকা যে কোনো ট্রেজারি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড।
সো দেখা গেছে যারা কমপ্লায়েন্ট কোম্পানি, তো 50 কোটি টাকার উপরে যাদের হয়ে গেছে বড় কোম্পানি যেগুলো, 50 কোটি প্রভিডেন্ট ফান্ড সাধারণত বড় কোম্পানিতে থাকে, তো তারা কিন্তু আমাদের খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। কিছু কিছু ক্লায়েন্ট আমাদের এখানে আসতেছেও যে ফ্রি ফান্ডটা এখানে ইনভেস্ট করবে। কারণ প্রভিডেন্ট ফান্ডে ম্যাক্সিমাম আসলে যেটা হয় যে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টটা বেশি হয়। যদিও একটা বলা আছে 25% অফ দ্য টোটাল ফান্ড তারা কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে, লিস্টেড সিকিউরিটিজ ইনভেস্ট করতে পারবে। কিন্তু লিস্টেড সিকিউরিটি যেহেতু এটা ভোলাটাইল, আপনি করতে পারেন, সেটা ম্যান্ডেটরি না, আপনি করতে পারেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি এই গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন। সঞ্চয়পত্র না কিনে আপনি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডেও ইনভেস্ট করতে পারেন। এবং এই ট্রেজারি বন্ডের একটা বড় দিক হচ্ছে, ভালো দিক হচ্ছে, ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে আপনি কিন্তু ইচ্ছা করে যে কোনো সময় আপনি এটা লিকুইডেট করতে পারেন। যদি মার্কেটে ইন্টারেস্ট রেট বাড়ে, তখন এক্সিস্টিং যে বন্ডগুলো অলরেডি ইস্যু করা আছে তার সেকেন্ডারি মার্কেট প্রাইস কমে যায়। আর তো এই ক্ষেত্রে আবার Exactly. রিয়েল টাইম যদি আমি পোর্টফোলিও ভ্যালু দেখি, তখন কিছুটা ক্যাপিটাল ইরোশনের রিস্ক থাকে। আমি আপনাকে এটা একটু বলি ইন্টারেস্টিংলি, এখানে কিন্তু দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আপনি যদি প্রেডিক্ট করেন ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার বন্ডে লস হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি আর্লি সেটেলমেন্টে যান। লেটস সে আপনি যদি হেল্ড টু ম্যাচুরিটিতে যান, ধরুন 2 বছর বন্ড কিনলেন, আপনি 2 বছর হেল্ড করে রাখলেন অ্যাট দ্য রেট অফ 8%, কথার কথা, তাহলে তো গেইন লসের কিছু নাই। গেইন লসের কিছু নাই। বাট এটা হয়ে গেল ধরেন 11%, 10%, উইচ ইজ ভেরি আনলাইকলি আমি মনে করি যে শর্ট টার্ম। ডাবল ডিজিটে বন্ডের রেট যাওয়া মানে, রিস্ক ফ্রি রেট 10% যাওয়া মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা বিরাট ইম্প্যাক্ট, আমার কাছে মনে হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে 2% যে গ্যাপটা আছে, সেই 2% গ্যাপের কারণে আপনার লস হতে পারে, প্রোভাইডেড যে আপনি এটা লেস দেন 1 ইয়ার রেখেছেন। বাট 1 ইয়ার যদি আপনি রেখে দেন বন্ডটা, তাহলে কিন্তু আমরা হিসাব করে দেখেছি আপনার কোনো লস হবে না। আপনি সুদ সহ আসল ফেরত পাবেন। সুদ সহ আসল ফেরত পাবেন, কিছু লাভ আপনার হবে। এন্ড ভাইস ভার্সা, আপনি যদি ধরেন বন্ডের প্রাইস কমে গেল, আপনার কেনা হচ্ছে 8%, এখন এটা হয়ে গেছে 5%, 5.5% বা 6%, সেক্ষেত্রে আপনার প্রফিট হয়ে যাবে আপনি যদি আনরিয়েল ক্যাশমেন্ট করতে এখন যান। হচ্ছে এই সুদটা অনেকে খেতে চান না, প্রতিষ্ঠান বলি বা ব্যক্তি বলি, তাদের জন্য এই যে আপনার ফিক্সড ইনকামে কি অপশন আছে? যারা সুদ খেতে চায় না, হ্যাঁ, তাদের জন্য আমি মনে করি যে আমাদের আইডিসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে শরিয়া ফান্ড বলে একটা ফান্ড আছে, তো সেটা খুব জনপ্রিয় একটা ফান্ড, তারা সেটা ট্রাই করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ আপনি শরিয়া ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, সে যদি নিজে নিজে ম্যানেজ করতে চায় কোনো একজন ক্লায়েন্ট, তারা সেই ইন্ডেক্সটা ফলো করতে পারে এবং আমাদের কাছেও আসতে পারে। আমাদের কাছে এসে আমরা আসলে একটা আইপিএস তৈরি করি, ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট বলি আমরা এটাকে। তো সেখানে যদি উনি বলে থাকেন ক্লায়েন্ট যে আমি আসলে শরিয়া ভিত্তিক কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতে চাই, তখন আমরা তাকে একটা স্ক্রিনিং করে একটা পোর্টফোলিও তাকে আমরা কনস্ট্রাক্ট করে দেখাই, যে একটা ডেমো পোর্টফোলিও, যে আপনাকে আমরা এই স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করব এবং এটা টোটালি হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট। যে ইন্ডেক্স, যে স্টকগুলো আসলে সিইসির ইন্ডেক্সের মধ্যে আছে এবং ডিএসসি ইন্ডেক্সের মধ্যে আছে। এখন যদি ট্রেজারি বন্ডে আমি ইনভেস্ট করি, আমার অ্যানুয়াল রিটার্ন কত পার্সেন্ট অন অ্যাভারেজ যদি হয়? স্ট্রেইট আপনার অ্যানুয়াল রিটার্ন হবে, আমি যদি আমাদের কাছে আপনি যদি আমাদের মাধ্যমে এই জিনিসটা করেন, সেক্ষেত্রে আমাদের কিছু ফিজ আছে, সেই ফিজগুলো বাদ দিলেও আমার ধারণা যদি প্রেজেন্ট রেটস 8.09 হয়, তাহলে সেটা অ্যারাউন্ড 7.23 এরকম হবে। আচ্ছা, এবার আসি আমাদের সবচেয়ে এরিয়া অফ ইন্টারেস্ট যেটা ইকুইটি। জি, আপনাদের ডিসক্রিশনারি পোর্টফোলিওতে 22%, 23% রিটার্ন ছিল। এখন মার্কেটটা ভালো না, যে কারণে অল দ্য ব্লু চিপ স্টকস যেগুলো ফ্লোরে আটকা। একটু কারেকশন করে দিই, 22-23 এবং লাস্ট ইয়ারে কিন্তু লসও ছিল। হ্যাঁ, সেটাই বলছিলাম যে লাস্ট ইয়ারে জি। কত পার্সেন্ট? 4% বোধহয়। 4-5% লস ছিল। স্টিল বেটার দেন দ্য ইন্ডেক্স। ইন্ডেক্স তো 8%-এর মতো পড়েছিল আর কি। ওকে, এই পরিস্থিতিতে আপনারা আপনাদের কিভাবে ফান্ড অপারেট করছেন, যে when all the everything is stuck on floor? না, এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে আমরা অ্যাজ এ ফান্ড ম্যানেজার আমরা কোনো স্পেকুলেটিভ ইনভেস্ট করতে পারি না। আপনি জানেন যে সারা পৃথিবীতে আসলে ফান্ড ম্যানেজমেন্টটা কীভাবে হয়, প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে হয়, আপনার স্পেকুলেটরের মাধ্যমে হয়, আর কিছু ইন্ডিভিজুয়াল ফান্ড ম্যানেজার আছে। ধরেন আপনি আমাদের হয়তো প্রফেশনাল লাইসেন্সিং নাই, বাট আমাদের ফান্ড সাপ্লাস ফান্ড আছে, নিজের টাকা নিজে ট্রেড করছি, নিজে ইনভেস্ট করছি। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের কাছে আছে, তারা কিছু ইনভেস্টমেন্ট গাইডলাইন ফলো করে। তো আমরা যদি বলি, আমরা বেসিক্যালি আমাদের একটা প্রেসক্রাইব বোর্ড অ্যাপ্রুভ একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনে আসলে আমরা আমাদেরকে পারমিট করে না কোনো আপনার স্পেকুলেটিভ স্টক ইনভেস্টমেন্ট করা।
আমরা মোস্টলি আসলে ব্লু চিপসে ইনভেস্টমেন্ট করি, তার ফান্ডামেন্টালস দেখে সেখানে আমরা ইনভেস্টমেন্ট করি, এবং যেসব কোম্পানি খুব মানে হাইলি ডিভিডেন্ড দেয় সেই কোম্পানিগুলো আমরা যেগুলো বলি ভ্যালু স্টক, সেই ভ্যালু স্টকেই আসলে আমাদের ইনভেস্টমেন্টগুলো থাকে। তো আপনি যেটা দেখেছেন যে কারণে হোক আমরা একটা ফ্লোর প্রাইস আমরা এক্সপিরিয়েন্স করছি মার্কেটে, এবং আমাদের ম্যাক্সিমাম যে ব্লু চিপস কোম্পানিগুলো ওইখানে স্টাক হয়ে আছে। সো আপনি যদি বলেন লাস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স, লাস্ট 1 ইয়ারে আসলে এই কারণে আমাদের পক্ষে ভালো রিটার্নটা জেনারেট করাটা সম্ভব হচ্ছে না। তবে আমি হোপফুল যে শীঘ্রই হয়তো এটার সমাধান হবে, আমাদের ইনভেস্টররা এই ভালো শেয়ারমুখী হবেন। কারণ আমি এটা বলতে পারি যে যেই শেয়ারগুলো এখন যেই প্রাইসে চলছে মার্কেটে, এই প্রাইসগুলোর থেকে হয়তো মার্কেটটা একটু ভালো হলে দেখা যাবে তো 20-30% বেশি দিয়ে আমাদের এগুলো কিনতে হবে। এখন একটা ডিপ্রেস প্রাইসে আমরা এগুলো পাচ্ছি। সো আমি মনে করি হ্যাঁ, এই আমরা সবাই মানুষ, আমরা উই আর অলওয়েজ ড্রিভেন বাই গ্রিড অ্যান্ড ফিয়ার। আমাদের যেমন লোভও কাজ করে, আমাদের ভয়ও কাজ করে। এখন আমাদের ভয়টা কাজ করছে, যে কারণে আমরা হয়তো অ্যাগ্রেসিভ হতে পারছি না, আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারছি না, আমরা একটু কশাসলি আছি যে একটু দেখে শুনে আপনার, স্পেশালি যখন আবার আরেকটু উইকার স্টক বা একটু স্মলার ক্যাপ স্টক গুলো যখন একটু কারেক্টেড হয়ে আসবে, হ্যাঁ, যে আপনার কিছু পয়সা দিচ্ছে বাজারে শর্ট টার্মে, এক্স্যাক্টলি সেটা ধরনের স্পেকুলেটররা এই গেম আমরা বলবো যে এই রোলটা প্লে করছে। আপনি যদি বলেন ম্যাক্সিমাম ইনস্টিটিউশনের কাছে কিন্তু আসলে ওইভাবে ফান্ড, তারা কিন্তু আমাদের মতো স্টাক, যে ফান্ড এই ব্লু চিপসে আটকে গেছে, সেখান থেকে আসলে বের হওয়ার উপায় এখন নাই। যদিও আমরা চাইলে আমরা ব্লকে সেল করতে পারি, কিন্তু ব্লকেও তো আপনার 10% নিচে যে সেল করবেন, আপনার তো বায়ার অ্যারেঞ্জ করতে হবে, সেই বায়ারটা থাকতে হবে। সো এইটাই আসলে এই মুহূর্তে আমাদের ফান্ড ম্যানেজমেন্ট একটা অন্যতম একটা বলবো যে একটা লিমিটেশন, যে লিমিটেশনের কারণে আসলে আমরা খুব পজিটিভ রিটার্ন করতে পারছি না। বাট তারপর আমি বলবো যে সবারই আসলে ব্লু চিপসেই ফোকাস করা উচিত, যারা আমাদের মধ্যে প্রফেশনাল ফান্ড ম্যানেজার আছে, এবং যারা আসলে নিজেদের মনে করে যে না আমি একজন ভ্যালু ইনভেস্টর, তাদের উচিত সেখানে থাকা। বিকজ আপনি কিন্তু যে কেউ চাইলেও আপনি স্পেকুলেটর হতে পারে না। স্পেকুলেটর হলে আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে, নিজেকে ইভ্যালুয়েট করতে হবে যে আমি কি আসলে স্পেকুলেটর কিনা, ওই রিস্ক টেকিং অ্যাবিলিটি আমার আছে কিনা, যে লসটা আমার হবে সেই লসটা অ্যাবজর্ব করার ক্ষমতা আছে কিনা। যারা স্পেকুলেটর তারা কিন্তু এগুলো ভেবেচিন্তেই মার্কেটে এই তাদের যে ইনভেস্টমেন্টটা সেটা তারা করে। বাট আমি যদি অ্যাজ এ নর্মাল ইনভেস্টর হিসেবে আমি স্পেকুলেটরকে ফলো করি, আর আমি যদি মনে করি আমি এরকম প্রফিট করবো, তাহলে যে দেখা যায় এটা খুব কমন কেস যে আপনার আমরা আগেও স্কুল কলেজ লাইফে যখন শেয়ার মার্কেট দেখেছি তখনও ছিল, এখনো আছে, স্পেকুলেটরদের আপনার ডিস্ট্রিবিউশনের সময় তখন চারদিকে আওয়াজ থাকে যে এই শেয়ারটা এত যাবে তত যাবে, প্রচুর মানুষ কেনে এবং দে বার্ন দেয়ার ফিঙ্গার্স। এটা নেভার এন্ডিং সাইকেল, ইট কিপস হ্যাপেনিং। না, তবে আমি একটু বলি, স্পেকুলেটর কিন্তু আমি কোনো নেগেটিভ অর্থ ব্যবহার করছি না শব্দটা। স্পেকুলেটর ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাদের কারণে মার্কেট ভায়োলেন্ট হয়, তাদের কারণে বাই সেলের মধ্যে আপনার গ্যাপটা অনেক কমে আসে। সো তারা একটা খুব স্ট্রং রোল প্লে করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে একজন সাধারণ ইনভেস্টর আর একজন স্পেকুলেটর, দুইজনের মধ্যে আপনাকে আমাদের মধ্যে যেটা হয় স্পেকুলেটর আর ম্যানিপুলেটর, আমরা এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলি। যে আমাদের মার্কেটে দেখা যায় যে, আমি এই টার্মটা আসলে ইউজ করতে চাচ্ছি না, ম্যানিপুলেটর, এটা আমার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল টার্ম মনে হয়। কারণ কে করে কে না করে আমি আপনি এখানে বসে আসলে সাবজেক্ট টু রেগুলেটরি ফাইন্ডিংস, সেটা যদি তারা ফাইন্ড করতে পারে ডেফিনেটলি সেটা এক ধরনের জিনিস। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন সাধারণ ইনভেস্টর তার যে ইনভেস্টমেন্ট যেই অ্যাটিটিউড বা ইনভেস্টমেন্ট বিহেভিয়ার, সেটা একটা স্পেকুলেটরের মতো হওয়া যাবে না। এক নম্বর হচ্ছে আপনি নিজে করতে চান, আপনি ডেফিনেটলি আপনি ভ্যালু ইনভেস্টমেন্টে থাকবেন, যেগুলো আমরা ব্লু চিপস বলি। আপনি যদি মনে করেন যে না দিস ইজ নট মাই কাপ অফ টি, দেন আপনি যাবেন হচ্ছে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের কাছে। সেখানে আপনি রিকোয়ারমেন্ট, আপনার রিস্ক অ্যাপিটাইট বলবেন, আপনার রিটার্ন এক্সপেকটেশন বলবেন, সেই ফান্ড ম্যানেজার আপনার সাথে বসে আপনার জন্য একটা গাইডলাইন তৈরি করবে এবং আপনার জন্য পোর্টফোলিও দিবে বা আপনার ইনভেস্টমেন্ট তারা ম্যানেজমেন্ট করবে। মানে ক্লায়েন্টের প্রোফাইলের সাথে ম্যাচ করে তার জন্য প্ল্যান প্রোগ্রাম ঠিক করা। চমৎকার। এখন কোন কোন সেক্টর এই যে পরিবর্তিত মানি মার্কেট পরিস্থিতির বেনিফিশিয়ারি হবে বা পার্টিকুলার স্টক, আপনার অ্যানালিসিস যদি শেয়ার করেন, এটা বেনিফিশিয়ারি হবে কারা এবং প্রবলেম কাদের হবে? যদি ব্রডলি আমি বলি যে আসলে
ক্যাশ সারপ্লাস যাদের আছে, হ্যাঁ, যেমন ধরেন এই যে মানি আপনার ডিপোজিট যদি চেঞ্জ হয়, আপনার ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় মার্কেটে, ডিপোজিট রেট যদি বেড়ে যায়, ডেফিনেটলি যারা ক্যাশ রিচ কোম্পানি, সেটা সারপ্লাস ফান্ড আছে, তারা বিভিন্ন জায়গায় এটা ইনভেস্ট করে রেখেছে, ব্যাংকে রেখেছে, এখান থেকে তাদের একটা হেফটি ইনকাম আসবে। এবং আপনি জানেন যে যাদের ডলার লোন আছে, যেই কোম্পানিগুলো ডলার লোন আছে, তারা আসলে সাফার করবে। তারা সাফার করবে বিকজ তারা যে লোন নিয়েছিল, ধরেন যখন ডলার রেট ছিল 85 to 90, তো এখন তাদেরকে সেই লোনটা শোধ করতে হচ্ছে 107 টাকায়। তো এই কারণে ডলার মানে যাদের ডলার লোন আছে, আমাদের যারা ইনভেস্টর আছে, তাদেরকে জিনিসটা মাথায় রাখা উচিত যে ডলার লোন নেওয়া যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিতে একটু অ্যানালাইসিস করে সেখানে এন্ট্রি নেওয়া। আমি বলছি না যে ডলার লোন থাকলেই তারা লস মেকিং হবে, বাট একটু জেনে শুনে তাদের বুঝে উপর নেওয়া। প্রেশারটা বেশি হবে। তাদের উপর প্রেশারটা বেশি হবে। আর যেগুলো আসলে বাংলাদেশের মানুষ যেগুলো কনজিউম করে, ডেইলি কনজিউমার আইটেম যেগুলো আছে, আমি বলতে পারি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, আপনি বাংলাদেশের অবস্থা যেতে থাকুক, রেসিস্ট্যান্ট থাকুক, যাই থাকুক, ওষুধ তো আমাদের খেতেই হবে, চিকিৎসা সুবিধা আমাদের নিতে হবে। সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমরা দেখতে পারি যেটা একটা প্রমিজিং সেক্টর। আইটি কথা আমরা বলতে পারি যে আইটিতে আমরা বেশ ভালো করছি, আমাদের কোম্পানিগুলো ভালো করছে, দেশে এটার ব্যাপক বিস্তৃতি হচ্ছে, ব্যবসাটা বাড়তেছে, সেগুলোতে আমরা আমাদের ফোকাসটা রাখতে পারি। ইন্স্যুরেন্সে আমি বলবো না যে ইন্স্যুরেন্স সেক্টরটা একটু, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা মনে করি যে এটার আসলে আমরা তো ইপিএস দেখতে পাই না, কথার কথা আমরা পি বাড়াইতে পারি না, যে কারণে, হ্যাঁ, এটা অন্য একটা ডিফারেন্ট মেথডে এই জিনিসটা হিসাব করা হয়। বাট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা আমি মনে করি যে এটাও একটু কশাসলি করা উচিত, সেক্টরটাকে দেখা উচিত কশাসলি। কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই আমাদের ড্রপ করেছে, তো যেটা কি হয় যে ইন্স্যুরেন্সের একটা বড় অংশই আসলে ইনকামটা আসে তো আপনার এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, সো যেই রিস্কগুলো তারা কিনে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা উপলব্ধি করেছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে আমরা দেখেছি যে আসলে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে তাদের ব্যবসাটাও একদিক থেকে কমে যাওয়ার কথা। কমেছে, হ্যাঁ, 22 সালে সবার আর্নিংস কমেছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ইন্স্যুরেন্সগুলোতেও আমার একটু সাবধানে ইনভেস্টমেন্ট করা উচিত, বা একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত। তাদের হয়তো ফাইন্যান্সিয়াল ইনকাম যদি ক্যাশ সারপ্লাস থাকে, হয়তো ক্যাশ প্লাস কিছুটা সারপ্লাস, যেটা আমি প্রথমেই বলেছি, ক্যাশ অনেকগুলো দিক বিবেচনা করে আসলে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। আমরা ব্রডলি একটু বলে দিতে পারবো না যে এই সেক্টরটা ভালো, এই সেক্টরটা খারাপ। প্রত্যেকটা সেক্টরে একটা চ্যাম্পিয়ন থাকে, একটা রানার্স আপ থাকে, থার্ড ফোর্থ থাকে। তো আপনাকে আসলে সেক্টর ধরে বুঝতে হবে যে আমি যে সেক্টরে ইনভেস্টমেন্ট করবো সেই সেক্টরের চ্যাম্পিয়নকে, সেই চ্যাম্পিয়নের কাছে আমি আমার ফান্ডটা দিব, নাকি চ্যাম্পিয়ন যে সেক্টরের তার হয়তো প্রাইস অনেক বেশি, ওকে না আমি ওইটা কিনবো না, আমি যে সেকেন্ডে আছে তারটা কিনবো। সো যখন আমরা বিনিয়োগ ডিসিশনগুলো নিব, তখন আমাদের এই জিনিসগুলো দেখা উচিত যে কোনো সেক্টরে। যে হ্যাঁ, ফার্মাসি সেক্টর সবচেয়ে ভালো করতেছে কোন কোম্পানি, আমি কি তার শেয়ারটা কিনবো? টেলকোতে কে সবচেয়ে ভালো করছে? ইন্স্যুরেন্সের মধ্যে কে সবচেয়ে ভালো করছে? কিনে আপনার পোষাতে হবে যে এমন দামে কিনতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি যাতে কোনোভাবে আমার উদ্দেশ্যটাকে স্পেসিফাই করতে হবে যে আমি কি আসলে ক্যাপিটাল গেইন চাই, নাকি আমি আসলে ডিভিডেন্ড ইনকাম চাই, নাকি আমি দুইটাই চাই। সেই হিসাব করে আসলে আমার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। আমি যদি মনে করি না আমি আসলে ডিভিডেন্ড জন্য নিব, তাহলে আমাকে ওই চ্যাম্পিয়ন টিমেই মধ্যে আমার ইনভেস্টমেন্টটা নিতে হবে, যে না এর একটা হিস্ট্রি আছে, ডিভিডেন্ড হিস্ট্রি আছে, যে 5 বছর ধরে 20%, 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। সো আমি এই ধরনের কোম্পানি ইনভেস্ট করবো, প্রাইস যেখানেও যাক না কেন, আই ডোন্ট কেয়ার, আমি ডিভিডেন্ড পাইলে হলো। বিকজ আমি অলরেডি অ্যানালিসিস করেছি, যে কোম্পানিতে ইনভেস্ট করেছি তার ম্যানেজমেন্ট ভালো, তার বিজনেস ভালো। ইয়েস, কোনো কারণে ডিসিশন আসতে পারে, বিজনেসে কিছু আপ ডাউন থাকতে পারে, সেই কারণে হয়তো এটার প্রাইস আপ ডাউন করতে পারে, বাট ওভারঅল এটা একটা চ্যাম্পিয়ন কোম্পানি, আমি এই কোম্পানিতে আমার ইনভেস্টমেন্টটা রাখবো। আর দুইটা জিনিস যেগুলো প্রথমে আমরা হয়তো, যেমন এই যে মুদ্রানীতির প্রভাবে ডিপোজিট রেটটা, এটাতে কি পরিবর্তন আশা করছেন আপনি? ডিপোজিটটা ডেফিনেটলি অলরেডি ধরেন ব্যাংক, এখন অনেক ব্যাংকই আপনি দেখবেন যে 6-7% কিন্তু অনেকেই অফার করছে। তো আপনার যদি ল্যান্ডিং হয় আপনার 10%, আর সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2-2.5% গ্যাপ তো তার থাকতে হবে। তবে ব্যাংকগুলোর জন্য এটা একটু সোজা আছে, কারণ হচ্ছে কি ব্যাংকগুলো বিভিন্ন মেকানিজমে তার কস্ট অফ ফান্ডটা কমায় আনতে পারে। তার যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কাসা অ্যাকাউন্ট যেটা আমরা বলি, সেই কাসা অ্যাকাউন্টের মাধ্যমে সে তার কস্টটাকে অ্যাভারেজ করতে পারে,
যে কারণে আমরা দেখতে পারি যে হয়তো ডিপোজিট 7% এসে কারেক্ট করলেও তার অ্যাভারেজ কস্ট অফ ফান্ড হয়তো দেখা যাবে 6 6.5 এই লেভেলে আছে। কিন্তু যেগুলো যারা এনবিএফআই আছে, আমাদের মতো এনবিএফআই যারা আছে, তাদের তো আর কাছে অ্যাকাউন্ট নাই। সো আমাদের দেখা যায় যে একটা ব্যাংকের সাথে কম্পিট করেই আমাকে আসলে ডিপোজিট নিতে হয়। হ্যাঁ, সো ডিপোজিটেরটা কিছুটা হয়তো বাড়বে, কিছুটা ডেফিনেটলি বাড়বে, যেহেতু আপনার ল্যান্ডিং রেটে একটা আপনি কুশন পাচ্ছেন। প্রপোর্শনেটলি বাড়বে নাকি প্রপোর্শনেটলি বাড়বে বলে আমি মনে করি না, আচ্ছা। প্রপোর্শনেটলি বাড়লে মনে করি না। লেস এটা দেন 100 বেসিস পয়েন্ট অন এভারেজ কিছুটা অবশ্যই বাড়বে, কিছুটা অবশ্যই বাড়বে ডিপোজিট। আমরা এখন যেটা দেখছিলাম যে লেন্ডিং রেটটা 100-120 বেসিস পয়েন্ট, এই ক্ষেত্রে এই একই রকমের বাড়বে মনে করছেন নাকি? এটা ডিপেন্ড করবে আচ্ছা সেই যে ইনস্টিটিউশনটা আছে তার আসলে লিকুইডিটি রিকোয়ারমেন্ট। ডেফিনেটলি হ্যাঁ, এখন আছে ধরেন বাজারে 6% 7% চলছে, কথার কথা, বা 7.5% চলছে। এখন আমার হয়তো রিকোয়ারমেন্ট নাই, মানে আমি লেন্ডিং করতে পারতেছি না। তার মানে কি আমার কাছে সারপ্লাস ফান্ড চলে আসতেছে। তো সেই সারপ্লাস ফান্ড যদি থাকে তাহলে আমি আবার কেন 7% আমি ডিপোজিট কালেক্ট করব? তো সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা প্রত্যেকটা অর্গানাইজেশনের ট্রেজারি ম্যানেজমেন্ট সেভাবেই হয়, সে রিকোয়ারমেন্টটা দেখে, মান্থ ওয়াইজ তার রিকোয়ারমেন্টটা দেখে, ডেইলি রিকোয়ারমেন্টটা দেখে। আরেকটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে এক্সচেঞ্জ রেটটা আপনার মার্কেট ড্রিভেন হবে, যে এবং ওই 2%-এর বেশি কোনো ডেভিয়েশন থাকবে না। আগেই বলেছিল, অ্যানাউন্সমেন্ট আসলো। ডলারের প্রাইসটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে? এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এটা সব মহল থেকে বলছে এটাকে মার্কেট ড্রিভেন করে দেওয়া হোক, মার্কেট ড্রিভেন করে দেওয়া হোক, যে মার্কেট এটা ডিটারমিন করবে যে প্রাইস কি হবে। তারপরও কি আপনি কি মনে করেন যে হুন্ডি থেমে থাকবে? আপনার যখন আপনার যখন 80-85 টাকা ডলার রেট ছিল, আমরা যেটা ব্যাংকে পেতাম ধরেন 85 টাকা, সেটা আমরা কাপ মার্কেটে যে হয়তো এটা 87 টাকা 88 টাকা, আমাকে 2-3 টাকা বেশি দিয়ে কিনতে হইতো। এখন আমরা বলতেছি যে হ্যাঁ, ডলার রেট এটা মার্কেট এটা ডিটারমাইন করবে কততে হবে। কিন্তু আমাদের আসলে যে ছোট একটা মার্কেট, হ্যাঁ, সো এখানে দেখা যাবে যে কেউ এটা ম্যানিপুলেট করতে পারে, যে কেউ এটা ম্যানিপুলেট করতে পারে। সো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংকের, এটা আমার মানে পুরোপুরি আমার ব্যক্তিগত অভিমত, যে এই কন্ট্রোলটা আসলে পুরোপুরি ছেড়ে দেওয়াটা আমাদের মতো দেশে, যেখানে ডলার সংকট রয়েছে, যেখানে আমাদের ধরেন বিভিন্ন ধরনের ভেস্টেড গ্রুপ রয়েছে যারা আসলে এটাকে ম্যানিপুলেট করতে পারে, সেই ক্ষেত্রে যদি এটা ওপেন মার্কেট ছেড়ে দেওয়া হয় এবং এটার প্রাইস যদি একটা লেভেলে চলে যায়, সেক্ষেত্রে সেই প্রেশারটা আসলে জনগণকেই নিতে হবে, কনজিউমারদেরকেই নিতে হবে। ওই যেটা আগেই বলেছি যে কস্ট অফ গুড যদি আপনার বেড়ে যায়, আপনার ইম্পোর্ট কস্ট যদি আপনার বেড়ে যায়, আপনি যদি এখন 108 টাকা 9 টাকা আছে, সেটা যদি আপনার 15-20-25 টাকায় যদি আপনার ডলার হয়ে যায়, তো সেটার প্রাইসটা আসলে কে দিবে? আমার তো ইনকাম সেভাবে বাড়ছে না আমার জনগণের। সেই ইনকামটা যদি আমার বাড়ে, সেক্ষেত্রে আমি বলতে পারবো না আমার ইনকাম বেড়েছে, আমি এখন এফোর্ড করতে পারি 125 টাকা। আমরা যেটা শুনছিলাম, টাকা ডেফিনেটলি স্টিল ইটস ওভার ভ্যালুড কম্পেয়ার টু যে সমস্ত, যদি আমরা আদার কারেন্সিগুলোর কম্পারেটিভ অ্যানালাইসিস করে, আপনাদের ইন্ডাস্ট্রির এক্সপার্টরাই বলেন অনেকে, কত পর্যন্ত যেতে পারে? আপনার কোনো হিসাব নিশ্চয়ই আছে? না, আমরা অলরেডি দেখেছি যে 22-23% তো ধরেন আপনার ইয়ে করা হয়েছে, ডিভ্যালু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা আমার ধারণা যে এটা 115 থেকে 18 এই লেভেলই আসলে এটা, আমার এটা একটা ওয়াইল্ড গেস, এই লেভেলে আসলে এটা থিত হওয়া উচিত। এটা থিত হচ্ছে আনলেস আসলে যেটা আবারও বলছি যে আমার যে পরিমাণ রেমিটেন্স, আমার ধরেন 52 বিলিয়ন ডলার আর হচ্ছে এখানে 23 বিলিয়ন ডলার, হচ্ছে 77 বিলিয়ন ডলারের যদি আমার ইনফ্লো হয়, হ্যাঁ, সেটা যদি আমি বাড়াতে পারি, আমার এক্সপোর্ট আর আমার রেমিটেন্স, এটা যদি আমি বাড়াইতে পারি, ডেফিনেটলি আমার এটা আমার আবার আস্তে আস্তে ইউজ হয়ে আসবে। এটা হয়তো আবার 112 টাকা 10 টাকা এই লেভেলে যদি মার্কেটও ছেড়ে দিই, এই লেভেলই আমার চলে আসবে। বছরের শেষ নাগাদ, নির্বাচনের বছর, আমরা প্রত্যেক অতিথিকেই এই প্রশ্নটা করি যে ডিএসই জেনারেল ইন্ডেক্স কোথায় থাকবে আপনি প্রত্যাশা করছেন? আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় একটা আশাবাদী মানুষ। আমি নিজেও একজন আশাবাদী মানুষ। আমি কোনো সময় বলবো না যে সব কিছু ওলটপালট হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে। আমি মনে করি যে একটা সমাধান অবশ্যই হবে, রাজনৈতিক সমাধান হবে, এবং সেই রাজনৈতিক সমাধানের পথ ধরে হয়তো আমাদের মার্কেটটা ভালো হবে। তো ইন্ডেক্স ধরেন এখন 6200-300 আছে, এবং ইন্ডেক্স কোথায় যাবে তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা আসলে ইন্ডেক্সটা কোয়ালিটি যেই আমার স্টকগুলো আছে সেই স্টকগুলোর উপর
দিয়ে আমি ইন্ডেক্সটা বাড়াইতে পারতেছি কিনা, সেটা হচ্ছে বড় বিষয়। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে যদি মার্কেট আমাদের রাজনৈতিক পরিস্থিতি বলেন, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি বলেন, সেই দুইটা যদি একটু স্থিতিশীল থাকে, আমার ধারণা ইলেকশনের আগে আমাদের ইন্ডেক্সটা ভালো হবে। এখান থেকে তো আরও 400-500 পয়েন্ট আমার মনে হয় যে মার্কেটটা বেড়েও যেতে পারে। যদি একটা পজিটিভ একটা আমরা ঐক্যমত আশা করি বা একটা সুন্দর ইলেকশনে আমরা প্রত্যাশা করি বা আমরা যদি পাই, একটা রাজনৈতিক সমঝোতা হয়, হ্যাঁ, আমার মনে হয় যে একটা ভালো মার্কেট আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ আহসান ভাই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আহসান ভাই দেশের একটা প্রথম সারির মার্চেন্ট ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের প্রধান। তার পর্যালোচনা হচ্ছে যে সুদের হারের উপর কিছুটা চাপ থাকবে, যেটা মোটা দাগে বাজারের জন্য ভালো নয়। তবে যে সমস্ত ভ্যালু স্টক যেগুলো আপনার তার সম্ভাবনার চেয়ে অনেক কম দামে আছে, এগুলোতে তিনি বিনিয়োগের পরামর্শ দেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে তিনি বলছেন যে বিনিয়োগ করার আগে আপনি আসলে নিজের সক্ষমতা, নিজের ব্যক্তিত্ব, প্রোফাইল, আপনার উদ্দেশ্য, বিনিয়োগ থেকে আপনি আসলে কিভাবে কি কত দিনে চান, এগুলো সুনির্দিষ্ট করে তারপরে আপনি নিজে করবেন নাকি প্রফেশনালদের সাহায্য নেবেন, এই জিনিসগুলো আলাদা করবেন। আপনি কি শরিয়া ভিত্তিক বিনিয়োগ করতে চান নাকি আমাদের প্রচলিত যে ইকোনমি সেখানে বিনিয়োগ করতে চান, কিংবা আপনি কি রিস্ক ফ্রি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে চান কিনা। যদি করতে চান সেখানেও তাদের স্পেশাল কিছু সার্ভিসেস আছে। ইন্ডাস্ট্রিতে আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই সার্ভিস দেওয়া শুরু করেছে। পরে পর্বে দেখা হচ্ছে।